সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। চলচ্চিত্রে তার আগমন খুব বেশি দিনের নয়, কিন্তু আসার কথা ইতিমধ্যেই তিনি দর্শক নন্দিত হয়েছেন। দিন যত যাচ্ছে জনপ্রিয়তা বাড়ছে। তিনি আমাদের আজকের অতিথি, অভিনেত্রী আন্না। চলচ্চিত্র অভিনেত্রী আন্নাকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। প্রথম ছবি মালা তুমি কার। শিশু শিল্পী হিসেবে তার আগমন সে অনেকদিন আগের কথা। সেই থেকে আমাদের চলচ্চিত্রের সাথে রয়ে গেছেন আজকের অতিথি আন্না। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। জানতে চাইবো আপনার চলচ্চিত্রে আগমনের নেপথ্য কিছু কথা। আমার চলচ্চিত্রে আসা বলতে গেলে সেই ছোটবেলায় মালা তুমি কার আমার মামারই ছবি ছিল, তো একটা বাচ্চা লাগবে দেখে নিয়ে গিয়েছিল, তো সেই থেকে আমার টুকটাক কাজ করা শিশু শিল্পী হিসেবে। এরপর অনেকটা দিন আমার গ্যাপ ছিল। গ্যাপ থাকার পরে 2006-এ আমি বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী হই। তখনই আমার একটা ছবির অফার আসে। তখন আমি কিশোরী, বিদ্রোহী পদ্মা, বাদল খন্দকার স্যারের, ওটা থেকে ফিল্ম যাত্রা শুরু। কিন্তু মূলত আমি হিরোইন হিসেবে এসেছি মায়ের হাতে বেহেশতের চাবি দিয়ে, এফআই মানিক স্যারের মায়ের হাতে বেহেশতের চাবি ছবিটি কোনো কারণবশত একটু লেটে রিলিজ হয়েছে। তার আগে আমার বেশ অনেকগুলো ছবি রিলিজ হয়ে গিয়েছিল। তার মধ্যে গাজী মাজহারুল আঙ্কেলের পাষাণের প্রেম আছে, স্বামী নিয়ে যুদ্ধ, জীবন নিয়ে যুদ্ধ, এরকম অনেকগুলো ছবি অল্প দিনে করে ফেলেছি। ফটোসুন্দরী হয়েছিলেন সত্য কথা, কিন্তু চলচ্চিত্রে আসার কি ইচ্ছে ছিল? সত্যি কথা বলতে গেলে চলচ্চিত্রে আসার ইচ্ছে ছিল। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি শাবানা ম্যাডাম, অঞ্জনা ম্যাডাম, রোজিনা ম্যাডাম এদের মতো একটা জায়গায় যাব। স্কুল লাইফের কিছু মজার ঘটনা আছে। যেমন আমাকে যখন জিজ্ঞেস করতো যে এম ইন লাইফ কি, তো আমি বলতাম যে স্যার আমি হিরোইন হব। তো এগুলো নিয়ে আমাকে খুব সবাই খেপাতো, কিন্তু হয়তো বা আমি ওই জায়গায় যেতে এখনো পারিনি, কিন্তু ওই জায়গাটাতে এসেছি, ওই পথটাতে আমি চলছি, এটাই আমার অনেক বড় আনন্দ। তুই এত সাজুস কেন রে আশা? শ্বাস তোমার ভালো লাগে না? দেখো না ভালো করে, আমারই বউ বউ লাগতেছে না? আমি বউ হইতে পারি নাই, তাই বউ সাজে সাজি। আমার সাজন খুব ভালো লাগে। আমার সাজনে তুমি বাধা দিও না দাদা। আমার বুকে একটা আগুন সারাক্ষণ দাউ দাউ করে জ্বলে, আমার বাবার মরণের আগুন। যেই দিন আমার বাবার মরণের প্রতিশোধ নিতে পারো, সেই দিন আমার এই বুকের আগুন নিভব। 2008 সাল নাদের খান তৈরি করলেন স্বামী হারা সুন্দরী, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। কি ছিল চরিত্রটি? চরিত্রটি ছিল ওখানে স্বামী হারা সুন্দরী মূলত থাকেন পপি, কিন্তু হিরোইন বেসিক্যালি আমি, আর আমার হিরো থাকে অমিত। আমাদেরকে নিয়ে গল্প ঘিরে, আর ওখানে নেগেটিভ রোলটা করেছিলেন পপি ম্যাডাম, আর পজিটিভ ক্যারেক্টারটা করেছিলাম আমি, আর আমার সাথে হিরো ছিল অমিত হাসান। দর্শক সারা কিভাবে মূল্যায়ন করছেন সেই ছবির জন্য? ওই ছবিটির জন্য দর্শকের প্রচন্ড সাড়া পেয়েছি, এটা সত্যি কথা। হলের সামনে যে যখন নিজের বিশাল বড় পোস্টার দেখলাম, এবং সাথে দর্শকরা যখন আমাকে দেখলো, সবাই মৌমাছির মতো ঘিরে ধরলো, এই অনুভূতিটা আসলে কোনো মানে অভিনেত্রী বা অভিনেতা প্রকাশ করতে হয়তো ওভাবে পারবে না, কিন্তু এটা অন্যরকম আনন্দ। হলে ছবিটি দেখেছিলেন? জি, হলে গিয়ে ছবি দেখেছি। আমি এখন পর্যন্ত আমার সব ছবি হলে গিয়েই দেখি। এবং হলে যেয়ে যখন নিজের অভিনয়গুলো দেখলেন, কি কি ত্রুটি আপনার সামনে ধরা পড়লো বলেন প্রথম এই ছবির জন্য? হ্যাঁ, প্রথমেই আমার অভিনয় এখনো বলবো যে শেখার তো শেষ নেই। অভিনয় একটা সমস্যা ছিল, তার চেয়ে বড় ত্রুটি ছিল যে আমি তখন মেকআপই বুঝতাম না। মেকআপটা ভালো হয়নি, ড্রেস আপ ভালো ছিল না।
দিলা রে বন্ধুরে আমায় পাগল করিয়া। 2008 সাল পরিচালক আজাদি হাসানাত ফিরোজ তৈরি করলেন স্বামী নিয়ে যুদ্ধ। এই ছবিতে অভিনয় করলেন আন্না। এই প্রথম একটা ছবি ছিল, এখনো পর্যন্ত এরকম ক্যারেক্টার আমি পাইনি। এটাতে আমার ক্যারেক্টারটা ছিল একটু নেগেটিভ, এক হাজবেন্ডকে নিয়ে দুই ওয়াইফের যুদ্ধ। আমার বিপরীতে ছিলেন ফেরদৌস ভাইয়া আর শাবনূর আপু। তো ফেরদৌস শাবনূরেরও হাজবেন্ড থাকে, কিন্তু আমি দাবি করি যে আমার হাজবেন্ড। তো ছবির অনেক গল্পের শেষে জানা যায় যে না, সে শাবনূরের হাজবেন্ড। স্যাক্রিফাইসিং বলতে পারেন। ভালোবাসার উল্টো পথে যারা চলতে চায় এই জীবনে তারাই শুধু করে হায় রে হায়। ভালোবাসার উল্টো পথে যারা চলতে চায় এই জীবনে তারাই শুধু করে হায় রে হায়। আমি ভালোবাসার এক কাঙালি, ভালোবেসে হতে চাই খাঁটি বাঙালি। 2008 সাল প্রখ্যাত চলচ্চিত্র গ্রাহক এবং পরিচালক রেজা লতিফ তৈরি করলেন মা বাবার স্বপ্ন। ছবিতে পেলাম আন্নাকে। ওনাকে আমি মূলত আসলে বাবা ডাকি। উনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছেন ফিল্মে, অনেক বেশি আদর করে। তার এই ছবিতে আমার হচ্ছে প্যারালাল ক্যারেক্টার, ওটাতে আরও ছিলেন মান্না ভাই, অপু বিশ্বাস, আমার কোয়ার্টিস্ট ছিল রূপক আহমেদ। আমি গল্পটা দুই হিরো হিরোইনের উপরই। তোদের প্রেমের টানে সাগর ছুটে আসে, আমি সাগর তুমি নদী, একটু ভালো তুমি বাসো যদি। ও একটু ভালো তুমি বাসো যদি। 2009 সাল নিরঞ্জন বিশ্বাস তৈরি করলেন জীবন নিয়ে যুদ্ধ করতে করতে জীবন শেষ। আন্না, কেমন লেগেছে এই ছবিটি? এই ছবিটি আমার জন্য খুব বেদনাদায়ক। কেন? কারণ ছবিটি মান্না ভাই ছিলেন আমাদের বিপরীতে, আমি শাবনূর আপু আর মান্না ভাই। তো ছবির শুটিং এর মাঝে তো মান্না ভাই আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এর জন্য ছবির বেশ অনেক কাজ আমাদের করতে পারিনি। তারপরেও কোনো রকম করে দাদা এটাকে রিলিজ দিয়েছে। কিন্তু ছবিটির কথা মনে পড়লে আমার এখন পর্যন্ত মান্না ভাইয়ের কথা মনে হয়, তাকে আমরা সবাই অনুভব করি। এই নাও তোমার বই। বাবা, এই বইয়ের জন্য তোমার এত টেনশন? কিন্তু ম্যাডাম, একটা যে ভুল করে ফেলাইলাম, আপনার নাম ধরে ডাকলাম, আমার অন্যায় হয়ে গেছে। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি তো চাই তুমি আমাকে নাম ধরেই ডাকো। 2009 সাল এফআই মানিক মানেই বাণিজ্য সফল ছবি। ছবির নাম মায়ের হাতে বেহেশতের চাবি, এবং এই ছবিতে পেলাম আন্নাকে। মায়ের হাতে বেহেশতের চাবি এই ছবিটি দিয়ে আমার ফিল্মের নায়িকা হিসেবে পথ চলা, কিন্তু ছবিটির কিছু কাজের কারণে ছবিটি রিলিজ হতে 2009 লেগে যায়। তো এই ছবিতে বলতে গেলে এফআই মানিক স্যার আমাকে অনেক বড় একটা ব্রেক দিয়েছেন। আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো, তাকে অনেক অনেক ধন্যবাদ। গরিবের আশা ভালোবাসা বন্ধু আমার সেই ভরসা, বন্ধু প্রেমে দিবা মরতে চাই, আমার দুনিয়াতে আর কিছু নাই। 2010 সাল মোহাম্মদ হোসেন জেমি নবীনদের মধ্যে অত্যন্ত সম্ভাবনাময় এই পরিচালক। তিনি তৈরি করলেন বাজাও বিয়ের বাজনা। ছবিতে পেলাম আন্নাকে। জেমি ভাইয়ের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। উনার কাজের মধ্যে সত্যি কথা বলতে গেলে নতুনত্ব অনেক বেশি। সে আমাদের মেন্টালিটিটা বোঝে। ওটাতে আমার কোয়ার্টিস্ট ছিলেন কমল, উনি কলকাতা থেকে এসেছিলেন। হ্যালো, আমি পুরুষ। তুমি পুরুষ না, তুমি তো ঢেঁড়স। আমি ঢেঁড়স? দেখো সত্যি, এসব পিছন কথা আমাকে বলবে না। 100 বার বলবো। তুমি আমার উপর রাগ করে ফোন করো না কেন? শোনো, এখন তুমি যেখানেই থাকো রিভারসাইড পার্কে চলে আসো, আমার সাথে তুমি ডেটিং করবে, কোনো ভুল হয় না যেন। 2011 সালের ছবি, পরিচালক বাবুল রেজা। ছবির নাম ভালোবাসার বন্ধন।
সেই বন্ধনে আবদ্ধ হলেন আন্না। বাবুল রেজা সাহেব আমাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন আসলেই বলতে হবে, কারণ ভদ্রলোক তখন প্রথম ডিজিটাল ব্যাপারটা চলে এসেছে আমাদের চলচ্চিত্রে। তো উনি একদিন আমাকে এসে বললো যে দেখো আমি ডিজিটাল ছবি বানাতে চাচ্ছি, আমি এক্সপেরিমেন্ট করব, তো করবে কিনা? তো আমি বললাম হ্যাঁ ভাইয়া করব। তো ওটা দিয়ে আমাদের ডিজিটাল মুভিটা করা, আমার ওনার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। ছবির নাম ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে। ছবিটি মুক্তি পেল 2012 সালে। পরিচালক সাদেক সিদ্দিকী। সাদেক সিদ্দিকীর অনেক ছবি আমরা টেলিভিশনে দেখেছি, নাটক দেখেছি। আপনার মাধ্যমে তার সম্পর্কে কিছু জানতে চাই। ফ্যামিলিগতভাবে জিজ্ঞেস করতে চান তাহলে বলতে হবে উনি আমার শ্বশুর, তার একমাত্র ছেলের বউ আমি। এছাড়াও মূলত আমার ফিল্মে যখন আমি কিশোরী হয়ে অভিনয় করি বিদ্রোহী পদ্মা, ওটাতে উনিই আমাকে এনেছিলেন চলচ্চিত্রে। সেই থেকে তাকে বাবা ডাকি, আজকে সে আমার বাবা, বাকি জীবন সে বাবাই থাকবে। আর ব্যক্তিগতভাবে সে অসম্ভব ভালো একজন মানুষ। চোখের নীল খামে স্বপ্ন দেখার নামে ভালোবাসার চিঠি লিখেছি। 2014 সাল বাবুল রেজা তৈরি করলেন সুন্দর নামের একটি ছবি, এক পায়ে নূপুর। রোমান্টিক নাম। এই ছবিতে অভিনয় করলেন আন্না। এক পায়ে নূপুর আমার জীবনের শ্রেষ্ঠ ছবি থাকবে, কারণ এই ছবিটি পুরোপুরি আমি একক নায়িকা ছিলাম। আমার উপরেই গল্প। একটা গ্রামের কিশোরী মেয়ে, সে ছোট থেকে বড় হয়, গ্রামের নানান পরিবেশে এটার শুটিং হয়েছে। খুব সুন্দর ছবি ছিল এবং এটার মার্কেট ভ্যালুটাও খুব ভালো ছিল। কও টাকা কই পাইলা? চুপ করে থাকো না, হাসা কত কও, তুমি টাকা কই পাইছো? আমি মানে আমি জানি তুমি হাসা কথা কইতে পারবে না, কারণ তুমি আমার লালুরে পেয়েছা আমার জন্য দুপুর আনছো, আলতা চুরি আনছো। ছবির নাম হৃদয়ে 71, মুক্তিযুদ্ধের ছবি। পরিচালক সাদেক সিদ্দিকী, কাজ করলেন আন্না। আমরা তো আসলে যুদ্ধটা দেখিনি, ওই সময়কার পরিবেশ আমরা জানি না। তখন মানুষের উপর দিয়ে কতটা নির্যাতন, কতটা অমানবিক পরিবেশ গিয়েছে আমরা তো জানি না। কিন্তু এই ছবিটি করতে যেয়ে এই গল্পটির সাথে এতটা জড়িয়ে গিয়েছিলাম, তখন মানুষের উপর কিভাবে অমানবিক অত্যাচারগুলো হয়েছে এটার অনুভূতিটা করতে পেরেছি। খুবই বাস্তবিকভাবে করা হয়েছিল ছবিটি। তাতে 71-এ যা যা ঘটেছে সেগুলো মানে মনে হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছি। ছবিটির ভিতরে চলে গিয়েছিলাম। এটা খুবই অসাধারণ একটা ছবি ছিল। আপনার সঙ্গে আর কে কে ছিলেন? আমার সাথে আমার কো-আর্টিস্ট ছিল সাগর সিদ্দিকী, এছাড়া ছিল ইমন, মানে আপনার রোমানা। হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। উনি অভিনয় করেন? হ্যাঁ, ও অভিনয় করে। এছাড়া ও পার্সোনালি সে হচ্ছে একজন লয়ার। আপনার বিয়ে হয়েছে কবে? আমাদের বিয়ে হয়েছে এই 2012-তে। আমরা অনেক সময় বলি যে নায়িকাদের বিয়ে হয়ে গেলে হয়তো জনপ্রিয়তা কমে যায়, সেই ব্যাপারটি আপনার ক্ষেত্রে কি সত্য হয়েছিল? আমি আসলে এই ব্যাপারটাতে বিশ্বাসী না, কারণ নায়ক হোক আর নায়িকা হোক, বিয়েটা তো আসলে ফ্যামিলি লাইফ, আর প্রফেশন তো আমাদের ফিল্ম আর ফ্যামিলি দুটাতে এফ আছে, অনেক কমন, তাই না? এটা একটা পরিবার, ওটা একটা পরিবার, আর আমার লাইফে দুটো পরিবার একত্রিত হয়ে গেছে। এছাড়া আমাদের যারা ছিলেন, ববিতা ম্যাডাম আছেন, শাবানা ম্যাডাম আছেন। আমি তো যতটুকু জানি যে শাবানা ম্যাডাম তো তার বিয়ের পর আরো বেশি সুপারস্টার হয়েছে। এখন দর্শক যদি আমাকে বাকি জীবন ভালোবাসে, তাহলে সবসময় বিয়ে হোক আর বিয়ে ছাড়া হোক, কাজ করলে ভালোই চলবে। প্রত্যেক মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, কিছু চরিত্রের প্রতি অসম্ভব টান থাকে, যদি করতে পারতাম ভালো লাগতো। এরকম কোনো চরিত্রের কথা কি আপনার মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে না, এখন পর্যন্ত মনের মধ্যে লালন করছি। আচ্ছা। জানি না কখনো সৌভাগ্য হবে কিনা। যেমন আমাদের ভাত দিয়ে শাবানা ম্যাডামের ওইরকম কোনো ক্যারেক্টার যদি আমি পেতাম, আমি আমার মন থেকে আরো বেশি ভালো কিছু দেওয়ার চেষ্টা করতাম। ওটা আমার স্বপ্নের চরিত্র। এছাড়া আপনার হচ্ছে চোখের বালি, এই ক্যারেক্টারটা যদি পেতাম, আসলে এগুলো মনের মধ্যে পুষে যে আমি এভাবে কিছু কাজ করব। এছাড়া উপন্যাসের উপরে কিছু আর্ট ফিল্ম হয়, সেগুলোর গল্পগুলো মানে যেখানে অভিনয় করার অনেক জায়গা, আমি সেরকম কিছুতে কাজ করতে চাই সামনে। আমরা লক্ষ্য করি বেশিরভাগ ক্ষেত্রে শিল্পীরা নিজের ছবি ছাড়া অন্য ছবি খুব একটা দেখেন না। সেই ক্ষেত্রে আপনার কি অবস্থা?
তাহলে হয়তো অন্যদের সাথে আমার মিল নেই, কারণ আমি প্রচন্ড ছবি দেখি, সেটা হলিউড, বলিউড, টালিউড, ডালিউড। ইভেন আমি আমার বাংলাদেশের ছবি হলে যে স্টিল এখন পর্যন্ত আপনি অভিনয় না করলেও? আমি অভিনয় না করলেও ছবি দেখি, আমি ভালোবাসি ছবিকে। অভিনয় চর্চার দিক থেকে আপনি কি কি কাজ করেন? অভিনয় চর্চার দিক থেকে একটা কাজই করি, আমি সবাইকে খুব ভালো করে দেখি, সবাই অন্য মানুষগুলো কি করছে। অনেক সময় চোখের সামনে অনেক ধরনের চরিত্র চলাফেরা করে যাদেরকে আমরা সাধারণত খেয়ালই করি না, তাদের থেকে নেওয়ার চেষ্টা করি যে কখনো যদি ওই চরিত্রটা পেয়ে যাই তাহলে আমি তার মতো করব। সেটা আমার বাসার বুয়া হোক, সেটা অনেক কোটিপতি কারো বউ হোক, যেটাই হোক, আমি সব মানুষের মধ্যে থেকে অভিনয় খুঁজে বের করার চেষ্টা করি। তুমি একবার শুধু ভেবে দেখো হবে কি আমার, প্রেম বলো আর যাই বলো হয়ে যাও আমার। তুমি একবার শুধু ভেবে দেখো হবে কি আমার, প্রেম বলো আর যাই বলো হয়ে যাও আমার। প্রেমের নেশায় ডুবে গেছি তোমাতে আমি, জান তুমি যে আমার। প্রেমের নেশায় ডুবে গেছি তোমাতে আমি, জান তুমি যে আমার। ছবির নাম সূচনা রেখার দিকে, মুক্তির অপেক্ষায় আছে পরিচালক প্রখ্যাত সাংবাদিক প্রয়াত আখতারুজ্জামান। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, এর আগে বেশ কিছু ছবি করেছেন, এই ছবিটি এখনো মুক্তি পায়নি। অভিনয় করেছেন আমাদের আজকের অতিথি। ছবিটি করেছি যখন আঙ্কেল আমাকে প্রচন্ড আদর করতেন, তার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। ঠিক মান্না ভাইয়ের মতোই, তার কথা মনে পড়লে প্রচন্ড খারাপ লাগে। ছোট থেকে আসলে ওনার কোলে বড় হয়েছি, ওনার ছবিটা করলাম, কিন্তু ছবিটা শেষটা উনি দেখতে পারেনি। ছবিটা নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল, আমরা অনেকগুলো লোকেশনে কাজ করেছি, অনেক স্বপ্ন ছিল তার ছবিটা নিয়ে যে বাংলাদেশের বাইরে রিলিজ দিবে। এখনো জানি না রিলিজটা কবে হবে, কিন্তু ওনার অনেক স্বপ্ন ছিল। আশা করি দর্শকদের এই ছবিটা ভালো লাগবে। একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, আমাদের দেশে, বাইরেও হয়তো, কিন্তু আমাদের দেশে খুব বেশি দেখা যায় যারা চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন নায়িকা হিসেবে, পরস্পরের প্রতি খুব একটা যোগাযোগ থাকে না, খুব একটা ঘনিষ্ঠতা থাকে না, এবং কিছুটা রেশারেশি থাকে বলা যায়। সেই ক্ষেত্রে আপনার অবস্থা কি? আমি আসলেই কেমন জানি সবার থেকে মনে হয় বাইরেই আছি, কারণ এখন পর্যন্ত বলতে হবে আমার প্রথম মানে ফিমেল যে আমার কোয়ার্টিস্ট ছিলেন শাবনুর আপু, এরকম অঞ্জনা ম্যাডাম যাদের সাথে আমার কাজ হয়নি, তাদের সাথে আমার ফ্যামিলি রিলেশন এবং প্রচন্ড আন্তরিক। তারা যারা কাজ করছেন আপনার প্রতিদ্বন্দ্বী, তাদের ক্ষেত্রে যারা কাজ করছে প্রতিদ্বন্দ্বী, আমার কারোর সাথে ঈর্ষা নেই, আমি সবার সাথে মিলিয়ে চলতে চাই। কোনো এক সময় ইচ্ছে কি আছে যে আমাদের অনেক বড় বড় শিল্পী, মহিলা শিল্পী, তারা পরবর্তী পর্যায়ে পরিচালনার দায়িত্ব পালন করেছে, সেরকম কোনো স্বপ্ন আছে কি? না, পরিচালক হওয়ার স্বপ্ন আমার নেই, এত সাহস আমার নেই। আমি পুরোটা জীবন যদি পারি অভিনয়টা করেই যাব। এছাড়া প্রযোজনায় আসার ইচ্ছা আছে, কিন্তু সেটা কবে জানি না। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী বাংলাদেশের? শাবানা ম্যাডাম, আলমগীর স্যার। যদিও কেবল শুরুই বলবো আমি, তারপরে বলবো কোনো অপূর্ণ ইচ্ছের কথা। সেটা হচ্ছে যদি আমি শাবানা ম্যাডামদের সময় আসতাম তাহলে হয়তো বা আজকে আমি খান আতর স্যার, তারপর হচ্ছে আপনার নারায়ণ ঘোষ মিত্তা স্যার, দিলীপ বিশ্বাস, চাষী নজরুল ইসলাম, এনাদের মতো গুণী গুণী ব্যক্তিত্বের সাথে আমি কাজ করতে পারতাম। এই ইচ্ছাটা সারা জীবন আমার মনকে কষ্ট দেবে। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ আমার ছবি। আমি একজন চলচ্চিত্রের শিল্পী হিসেবে দর্শকদের কাছে বলবো আপনারা দয়া করে হলে যাবেন, হলে গিয়ে ছবি দেখুন। আপনারা দেখলে আমরা আরো ছবিতে কাজ করতে পারবো, আমাদের পরিচালকরা আরো ছবি বানাবে। ভালো থাকবেন। উঠেছে আনন্দ।